সমস্যাগুলো বল তো প্রথমে। আমার টাইপ 1-এ 3 নম্বর। টাইপ 1-এ 3 নাম্বার, তাই তো? টাইপ 1-এ 3 নাম্বার কি বলছে দেখ এখানে। টাইপ 1-এ কি বলছে? 3 নাম্বারেরটা, কিছু পরিমাণ টাকা সাধারণ সুদে মানে সরল সুদে 2 বছরে 2800 টাকা এবং 5 বছরে এত টাকা হয়। একই সরল সুদের হারে এত টাকা 3 বছরে সুদে আসলে কত হবে? 60টা কেউ লাগিয়ে দিয়ে তো, নামিয়ে দিয়ে 60টা। বাইরে থেকে অনেক আওয়াজ আসছে, পুরো নামিয়ে দে, পুরো নামিয়ে। হ্যাঁ, ওইদিকে একটা লাগবে, এটা লাগাতে পারবি না, টাইট। ছেড়ে দে যাচ্ছে। ঠিক আছে, বেশ। দেখ কি করা যায়, দেখ ভাই। 2 বছরে এত টাকা এবং 5 বছরে এত টাকা, তাই তো? তাহলে এই 2 বছর আর 5 বছরে, 2 বছরে যেখানে এত ছিল 5 বছরে এত হলো, তার মানে মাঝে ডিফারেন্সটা কত বছরের? 3 বছরের ডিফারেন্স বলা যায় না? তো 3 বছরে তোর কত টাকা সুদ হলো, এটা আর এটার মধ্যে বিয়োগ করলে পেয়ে যাবি। হ্যাঁ, কত হয় আমাদের? 450 টাকা বিয়োগ করলে, তাই তো? তার মানে তুই আসল যাই থাক না কেন, তার 3 বছরের সুদ হলো 450 টাকা। তাহলে 1 বছরের সুদ কত হবে? 3 15 45, 3 দিয়ে ভাগ না, 3 15 45, 150 টাকা। তাহলে 1 বছরের সুদ হলো 150 টাকা। একই সুদের হারে 4500 টাকা এত বছরে সুদে আসলে কত হবে? ঠিক আছে, তাহলে 1 বছরের সুদ যদি 150 টাকা হয়, তাহলে 2 বছরের সুদ কত? 300 টাকা। তাহলে 2 বছরের সুদে আসলে 2800 টাকা। তাহলে এর মধ্যে 300 টাকা সুদ আছে, তুই বুঝতে পারছিস? হ্যাঁ, 300 টাকা সুদ, তাহলে 2 বছরে 300 টাকা সুদ, তাহলে 1 বছর, তাহলে আসল কত? তুই এখান থেকে আসলটা বুঝতে পারছিস। আসল হলো আমার 2500, আর 1 বছরের সুদ যেটা, সেটা পেয়ে গেলি 150 টাকা। তাহলে সুদের হার যদি বলি 150/2500 ইন্টু 100, 6 25 150, তাহলে 6% সুদের হার, তাই তো? তাহলে 6% সুদের হার, এটা যদি এবার বলছে এত টাকা এত বছরে সুদে আসলে কত হবে, তো সুদটা দরকার। পারবি বাকিটা? চল, এই 3 6 18 দিয়ে 20% হবে। তোর কত ছিল রে? টাইপ 4 এর লাস্টেরটা 4, টাইপ 4 3-এরটা না 4-এরটা 4 ছিল ওটাই। বেশ, ঠিক আছে। কি বলছে? একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বার্ষিক 15% হারে 3.5 বছরের জন্য এবং একই পরিমাণ অর্থ 15% হারে 5 বছরের জন্য ধার দেওয়া হয়, এই তো? একটা হলো 3.5 বছরের জন্য, আর একটা হলো সুদের হার। দেখ এখানে দুটো বিষয় খেয়াল কর। একটা হলো একই পরিমাণ অর্থ, মানে এই ক্ষেত্রেও যেই টাকাটা করেছে, এই ক্ষেত্রেও সেম টাকা, মানে দুই ক্ষেত্রে একই পরিমাণ টাকা লাগিয়েছে। যদি উভয় ক্ষেত্রে সাধারণ সুদের পার্থক্য এত টাকা হয়, তবে ধার দেওয়া অর্থের পরিমাণ নির্ণয় করো। দুই ক্ষেত্রে সেম টাকা ধার দেওয়া হয়েছে, সুদের হারও দুই ক্ষেত্রে একই রয়েছে, তাই না? তাহলে সুদের পার্থক্য কেন তৈরি হচ্ছে? টাইমের আলাদা আলাদা সময়ের জন্য সুদের পার্থক্য তৈরি হচ্ছে, বুঝতে পারছিস? তাহলে 1.5 বছর টাইমের ডিফারেন্স কত এখানে এদের মধ্যে? 1.5 ইয়ার, তাই তো? তাহলে 1 বছরের সুদের হার কত হয়? 15%। 1.5 বছরে কত হবে? 15% ইন্টু 1.5, তাই তো? তাহলে 1.5 বছরে ওভারঅল সুদের পার্সেন্টেজের ডিফারেন্স কত হচ্ছে, বা ওভারঅল পার্সেন্টেজ কত? 15 কত? 225, 1 ঘরে দশমিক বসে গেল, এত পার্সেন্ট। তাহলে এই সুদের মানে এই প্রথম কেসের তুলনায় দ্বিতীয় কেসে যেটা আমাদের
সুদের হারে যে টোটালে যে ডিফারেন্সটা, সেই টোটালে ডিফারেন্সটা হলো আমাদের এইটা, তাই তো? অথবা বলতে পারিস এইটা, মানে 22.5%। তাহলে আসলের 22.5% মানেই হলো এই 144টা, বলা যায় না? এবার এই জায়গাটা বুঝতে পারছিস কিনা দেখ। বুঝতে পারছিস? না বুঝলে নাই বলবি, জোর করে। আরো বলো। এদের যে ডিফারেন্স, সুদের হারে যেটা ডিফারেন্স, সেটা সুদের হার তো সেম, এটা 1.5 বছর, এটা 5 বছর, হয়েছে? তাহলে টাইমের জন্য সুদে কম বেশি হয়ে যাচ্ছে, দুটো মূলধন একই পরিমাণ মূলধন হওয়ার পরেও মানে টাইম কম বেশির জন্য সুদের পরিমাণটা কম বেশি হয়ে যাচ্ছে, টোটাল সুদের পরিমাণটা, তাই তো? তাহলে টাইম কম বেশি কত? 1.5 বছর। তাহলে এক বছরে সুদের হার 15% করে, তাই তো? এক বছরে সুদের হার আমাদের 15% করে। তাহলে 1.5 বছরের জন্য 15% হারে সুদের কতটা ডিফারেন্স তৈরি হবে? এর জন্য গুণ করছি, আমি গুণ করে বলছি যে আমার এত পার্সেন্ট, যে এই কোনো একটা নির্দিষ্ট টাকার 15% হারে 3.5 বছরে যা সুদ পাবে, 15% হারে 5 বছরে যে সুদ পাবে, সেই দুটোর ডিফারেন্স 22.5%। এখান থেকে ডাইরেক্ট বের করছি। এটাকে বের করার আরও উপায় আছে, তার থেকে আমি একটু অন্য রকম বলি। ধর একটা নির্দিষ্ট পরিমাণটা অ্যামাউন্ট আছে, ধর আসল আছে ধর পি, ঠিক আছে? ওই রকম দেখ, এই ক্ষেত্রেও পি, এই ক্ষেত্রেও পি, দুই ক্ষেত্রেই পি, একই পরিমাণ অর্থ যেহেতু বলে দিয়েছে, হয়েছে? তাহলে এর সাপেক্ষে প্রথম কেসে তুই বল আমাকে যে সুদ কত লাগু হবে। 15% ইন্টু 3.5, এটা মোট সুদ লাগু হবে, বলতে পারি না? পারি কি না? বেশ। দ্বিতীয় কেসে কত লাগু হবে? দ্বিতীয় কেসেও তো সুদের হার 15%, টাইম 5 বছর। তাহলে এই ক্ষেত্রেও মোট সুদ আমার হবে এইটা, এটা I1, এটা I2, হলো? তাহলে এই দুটোর মধ্যে যেটা ডিফারেন্স, সেই ডিফারেন্সের জন্যই তো আমাদের মোট সুদের ডিফারেন্সটা আসছে শেষে গিয়ে, যেটা 144 টাকা হচ্ছে রে। তাহলে এই দুটো তুই গুণ করেও এদের বিয়োগফলটা বের করতে পারিস। আবার আমি গুণ করে না বের করে এখানে সরাসরি বের করে ফেলেছি, যে টাইমের ডিফারেন্স, এটা ডিফারেন্সটা দিয়ে 15% গুণ করে এটা করে ফেলেছি। তুই গুণটা করে বিয়োগটা কর, দেখ এখানেও তোর 22.5%ই আসবে। বুঝতে পারছিস সেটা কী করলাম? তাহলে আমাদের ওভারঅল 22.5%-এর জন্য এই ডিফারেন্সটা তৈরি হয়েছে, 144 টাকার ডিফারেন্সটা, তাই তো? তাহলে এটা কি, এটা মূলধনের ওপরে, মানে আসলের ওপরে, সরি, তাই তো? তাহলে আমি বলতে পারি যে আসলের 22.5% মানে 144 টাকা, বলতে পারি না? বেশ। তাহলে আসলের 22.5% মানে 144 টাকা। চেয়েছে কি? ধার দেওয়া অর্থের পরিমাণ, মানে পি এর মান চেয়েছে। তাহলে পি মানে 100%, হ্যাঁ? তাহলে আমার 100-র ভ্যালু জানতে চেয়েছে। তাহলে যেটা জানতে চায় সেটাকে আমরা সবসময় কোথায় রাখি? ওপরে। যেটা দেওয়া আছে 144, সেটা এখানে রাখবো। আর এর সাথে যেটা সম্পর্কিত, মানে ডাইরেক্ট সম্পর্কিত, সেটা হলো এই, মানে আমরা কথা বলবি না ভাই, ফসফস করে। তোরটা তোর বোঝা হয়ে গেছে, মানে অন্যজনেরটা ডিস্টার্ব করে এরকম চলবে না। তো এই যে এটা আমি সবসময় এখন দেখ ডাইরেক্ট করছি। আগে যখন তোদের ধরে ধরে করানো হচ্ছিল তখন অনেক ডিটেলস করছিলাম, কী করছি এটা সবাই রপ্ত করতে পেরেছিস তো? এই জায়গায় আবার একবার বলছি, এটা কীভাবে সাজাচ্ছি। অঙ্ক এখানে কাটাকাটি করলে হয়ে যাবে, বুঝে গেছিস তো? এই জায়গাটা আর একবার বলছি, আমি এটা কী লিখছি বারবার করে। উপরে লিখব যেটা বের করতে হবে, বের করব। নিচে লিখব কি? এর সাপেক্ষে যেটা তুলনা করা পার্সেন্টেজ, আর যেটা বের করব তার পার্সেন্টেজ উপরে। আর ডান দিকে গুণ আকারে কি লিখব? যে তুলনা করা
করা মান, মানে এর সাথে যেটা তুলনা করতে পারি আমরা সেইটাকে আমরা এখানে লিখবো সাইডে গুণাকারে। কেটে কুটে সবসময় কী পাবো, এখানে যা লিখবো সবসময় তার ভ্যালু পাবো, এখানে যাকে লিখবো সবসময় তার ভ্যালু আমরা কিন্তু পাবো এখান থেকে রেজাল্ট হিসাবে, এখান থেকে যেটা বেরোবে। ঠিক আছে, বোঝা গেল পরিষ্কার? তাহলে এই রিলেশন অনুযায়ী আমরা সঙ্গে করছি। বেশ, বাকি সমাধান করলাম না, করে নিতে পারবি? বেশ, তাহলে আমাদের এখন কি টাইপ 5 শুরু হবে নাকি? বেশ, চল দেখ টাইপ 5 কি বলছে দেখ। কোশ্চেনটা ভালোভাবে আগে পড়া হোক। বলছে 1200 টাকার একটি রাশি সাধারণ সুদে 4 বছরে 1440 টাকা হয়ে যায়, তাই তো? 4 বছরে 1440 টাকা হয়ে যায় 1200 টাকা, তার মানে এটাকে তুই সুদ আসল বলতে পারিস এটাকে, হ্যাঁ? মানে এটাকে বলতে পারিস তুই এ। বেশ, তারপরে যদি সুদের হার 3% বৃদ্ধি পায় তবে এটি কত টাকা হবে? মানে কি বলতে চাইছে যে 1200 টাকা একটা মূলধন বা আসল সাধারণ সুদের 4 বছরে হয় এত, যদি সুদের হার 3% বৃদ্ধি পায় তাহলে এটা কত হতো? আমরা আগে সুদের হার কত ছিল আমরা জানি না, ঠিক আছে? আমাদের এটার জন্য জানা লাগবেও না। তোদের আমি এখানে যে সমাধানের প্যাটার্নগুলো বলছি সেগুলো বেশিরভাগই কিন্তু একটু এক্সাম ওরিয়েন্টেড হবে, ঠিক আছে? তো কারো যদি কোনো জায়গায় ভাষা বুঝিস এরকম মনে হয় আমাকে ক্লিয়ার বলবি, কিন্তু নক করবি, তাহলে আমি আরও ভেতরে আরও ডিটেলসে চলে যাব। কারণ এই জিনিসগুলো শর্টকাট সূত্রের মতো তো মনে রাখার চেষ্টা করিস না, যদি না বুঝিস ভাই মনে থাকবে না, মুখস্থ করে কিছু কাজ নেই, বুঝেছিস? অল্প আগাবে, কিন্তু আমি চাইছি যেটুকু হবে যেন ভালো করে হয়, ঠিক আছে? একটু এক্সাম ওরিয়েন্টেড অ্যাপ্রোচে সব বেশিরভাগ সমাধান হতে থাকবে কিন্তু এখানে, হ্যাঁ? চল তাহলে সুদের হার যদি 3% বৃদ্ধি পায়, মানে আগে যা ছিল সেই তুলনায় যদি 3% বেশি হতো তাহলে কত টাকা হতো? দেখ, 3% যদি বেশি হতো আগের তুলনায় সুদের হার, তাহলে 4 বছরে 3 4 আরও 12% আমি বেশি পেতাম, 12%। তাহলে এই 1200 টাকার 12% কত হবে? 1200 টাকার 12%, 12 12 144 টাকা। তাহলে সেই ক্ষেত্রে সুদ তুই আর 144 টাকা বেশি পেতি, তাহলে এর সাথে তুই 144 সাথে যোগ কর, কত হবে? 4 8 5 1 1584। এইটা আমাদের উত্তর হয়ে গেল, বোঝা গেল? বেশ, এবার তোরা পরের অঙ্ক নিজেরা কর ঝটপট। টাইম কিন্তু 2 মিনিট একদম মেপে, তার বেশি টাইম দেবো না। এটার সাথে সেট আপ হয়ে যায়, দেখবো অঙ্ক আরো ভালো আগাবে তোদের, একটু দ্রুত গতিতে সিলেবাসটাও শেষ হয়ে যাবে। 5 2 এই তো 5 1, এই যে 5, এই যে হ্যাঁ এই যে 2। কালকে পরীক্ষা দিতে গেছেন নাকি তোরা তো WP? কোশ্চেন ভালো হয়েছিল। রাকেশ দাদা দিয়েছে না? দিয়েছে, ওদের ডিফেন্সের ছেলেপেলেগুলো দিয়েছে, যা পরীক্ষা দিয়েছে পাস করবে কয়েকজন। এর মধ্যে একটা এক্সাম হয় না? দাদা ফোনটা ধরলাম।
আর সময় দেবো না কিন্তু, হ্যাঁ সময় প্রায় শেষ, কে তাড়াতাড়ি। বলো? হ্যাঁ বলতেছি। ঠিক আছে ঠিক আছে। হয়েছে ভাই সবার? চল সবাই করে ফেলেছিস, সমস্যা নেই তো কারণ? বেশ, রুমা ফোন করেছিল, ঘুমিয়ে বলতে তাই আসতে পারেনি। ওকে দেরিতেই আসতে বলতি, ও এখন ফোন উঠেছে, ফোন বলবো। কিন্তু মাত্র পড়ানো শুরু করলাম, এখনও ধর 40 মিনিট পড়াবো কম করে। বেশ, যা ভালো বুঝে করতে পারে। এদিকে দেখ, টাইপ 5 হয়ে গেল। টাইপ 5-এর 3 অঙ্কটা বাড়িতে করে নিতে পারবি। টাইপ 6-এ চলে আয়। টাইপ 6 এবার কী বলছে দেখ, যদি কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থের উপর 4 বছরের সরল সুদ আসলের এত অংশ হয়, কি বলছে, 4 বছরের সরল সুদ আসলের এত অংশ হয়। এই জায়গাটা ভালো করে খেয়াল কর, সরল সুদ আসলের, সরল সুদ কিসের? আসলের, তাই তো? সরল সুদ আসলের 1/5 অংশ হয়। এই জায়গাটাকে ব্রেক কর আগে, হ্যাঁ আগে এই জায়গাটাকে ব্রেক কর সবাই। সরল ভগ্নাংশে দিয়ে জানিস তো, সরল সুদ আসলের, তাহলে এই ভগ্নাংশটা কার সাপেক্ষে? এই ভগ্নাংশটা কার সাপেক্ষে তৈরি? সরল সুদ আসলের, তাহলে আসলের সাপেক্ষে তৈরি। তাহলে এই নিচের এই মানে আমাদের যে 1/5 আছে, এই 1/5টাকে আমি কি বলবো? আসল বলবো, তাই না? আর উপরেরটা কি হবে? সরল সুদ, তাহলে এটাকে আমি ইন্টারেস্ট বলবো। হ্যাঁ বেশ, তাহলে কতদিনের, তাহলে আসল আমি 5 ইউনিট বলতে পারি সরাসরি, আর সুদ আমি 1 ইউনিট বলতে পারি। তাহলে এটা কতদিনের? 4 বছরের। তাহলে 4 বছরের সুদ যদি 1 ইউনিট হয়, তাহলে 1 বছরের সুদ কত হবে? 0.25 ইউনিট, তাই তো? 0.25 ইউনিট। তাহলে 1 বছর এই আসলের সাপেক্ষে সুদ হলো আমাদের 0.5 ইউনিট। তাহলে সুদের হার মানে 1 বছরে বের করে ফেলেছি। এবার এখান থেকে আমরা সরাসরি সুদের হারে চলে যাব, কি করে? 0.25/5 ইন্টু 100 করলেই চলে যাব। এই 100 উড়িয়ে দিয়ে দশমিক তুলে দিলাম, 5×5 = 25, মানে 5% হলো আমাদের উত্তর। হলো? চল পরেরটা নিজেরা করবি ঝটপট, তাড়াতাড়ি করবি, 2 মিনিট টাইম, তার বেশি টাইম হবে না, তার মধ্যে করে ফেলতে হবে। তোর কি হয়েছে? তুই এখানে ওখানে উঁকি মারছিস কেন? পেপারটা কি পাচ্ছিস না? কি পাচ্ছিস না? আমাকে দে, আমাকে দে। পিডিএফটা। হ্যাঁ, টেলিগ্রাম গ্রুপে আছিস তো? হ্যাঁ এটা একটা আছে, আরেকটা ওটা আছে, এটা দেখে তো করছিলাম ওটা। হ্যাঁ, এই যে পাচ্ছি না খুঁজে, দেখে নে। এনে তোরা চ্যাংড়া বয়সের ছেলে বলে ইলেকট্রনিক্স ডিভাইসে আমার থেকে এক্সপার্ট হবি, আমাকে বলবি যে দাদা এই জিনিসটা দেখো, এরকম দিয়ে এরকম করা যায়, নতুন এসছে এই অপশনগুলো, তোদের আমাকে শেখাতে হয় কেন এত? হালকা বয়সের ছেলে পেলে কিউরিয়াস হবে, নতুন নতুন জিনিস জানবে, শেখাবে আমাদের। আমরা এখন ধীরে ধীরে বয়স্ক জেনারেশনে চলে যাচ্ছি। এই সব বেশি দিয়েছি, এটা তো আমার কাছে এখন আছে, হয়তো যদি 1 মাস ধরে, তার আগে সব তো তোদেরই শেখাতে হয়, আমাকে তো কেউ কিছু দেখাস না। দাদা তো খেয়ে এলাম, সেই এত কি ঝামেলা, ওখানে কি ঝামেলা সেদিন কোথায়? এই ইয়েতে শুনেছি হালকা পাতলা, বাদ দে সব হালকা আলোচনায় টাইম নষ্ট করবো না, হয়ে যাবে। সবাই না কি হয়েছে কি ওরে? এদিকে তাড়াতাড়ি আমাকে ফোন করো, কি সমস্যা তোর? আমার কোশ্চেনটাই পাচ্ছি না। কোন কোশ্চেন? এটা কত টাইপ করাচ্ছি বলতো? 6 টাইপ 6, তাই তো? তো এখানে করতে করতে এই যে টাইপ 6 কোথায়? এই যে টাইপ 6 দেখতে পাচ্ছিস?
টাইপ 6-এ এই যে জুম কর, জুম করলি এই যে 2 নাম্বার কোশ্চেন। আমারটা এরকম আছে অপশনগুলো, আর তোদেরটা সোজা আছে হরাইজন্টালি, আমারটা ভার্টিক্যালি আছে। জলটা ভালো দেখ, দেখা যাচ্ছে কি যাচ্ছে না? জলটা একটা কথা বলবো, হুম বাস কই না তো এনে পড়া না আলাদা কথা। হুম বল, হয়ে গেছে? পেরে গেছিস তো সবাই? পেরে গেছি। টাইপ 6 কোনো সমস্যা নেই? না হ্যাঁ, আসলে রাতাম সত্যিকার হার। তারপরে আছে 3-এরটা, বাড়িতে করবি সবাই। এরপর টাইপ 7-এ আসবো আমরা। টাইপ 7-এ কি বলছে দেখ সবাই। যদি কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থের উপর 5 বছরের জন্য 10% হারে সরল সুদ তার আসল থেকে এত টাকা কম হয়। এই জায়গাটা খেয়াল কর, ভাষা খেয়াল কর। এই আগের অঙ্ক পড়ে থাকবি না, পড়ে ফেলিস, আগেরটা হয়েছে তো। পরে কি বলছে, এই এটার সাথে পিডিএফের সাথে অ্যান্সার কি দেওয়া আছে, কিন্তু বাড়িতে যখন করবি অ্যান্সার কি মিলিয়ে অঙ্ক করবি। 5 বছরের জন্য 10% হারে সরল সুদ তার আসল থেকে, এই যে এই জায়গাটা খেয়াল কর, সরল সুদ তার আসল থেকে এত টাকা কম হয়। এই জায়গাটার ইনফরমেশন খেয়াল কর। তাহলে আসল নির্ণয় করুন, হলো? তাহলে 5 বছরের জন্য যদি এখানে 5 বছরের জন্য 10% হারে, তো 5 বছরের জন্য 10% যদি খাটাস, তাহলে 5 10 কত হবে? 50। মানে আমার আয় হয়ে যাবে 50%। হ্যাঁ, সুদ 50% হয়ে যাবে। তাহলে সরল সুদ তার আসল থেকে এত কম, মানে পি যেটা ছিল না কেন তার সেটা আর আসল এই দুজনের মধ্যে যেটা ডিফারেন্স, সেটা বলছে 3000 টাকা, হলো? এবার তুই দেখতে, এবার আসল সবসময় কি হয়, নিজের 100% হয়। তুই দেখতে পাচ্ছিস সুদ হয়ে গেছে 50%। তাহলে পার্সেন্টেজের রেফারেন্সে যদি বলতে যাস, তাহলে এদের দুজনের যেটা ডিফারেন্স, এদের দুজনের ডিফারেন্স কত হচ্ছে? এদের দুজনের ডিফারেন্স খেয়াল করে দেখ, 50%। আর যখন অ্যাকচুয়াল ভ্যালুতে দেখতে ডিফারেন্স কত হচ্ছে? 3000, তাই তো? তার মানে আমার এই 50% মানে 3000 তুলনা করা যায়, হ্যাঁ যাই তো? তাহলে আমাদের আসল নির্ণয় করতে বলছে, আসল, তাহলে আসল মানে 100%। তাহলে আমি যেটা নির্ণয় করব সেটা উপরে, যেটা রেফারেন্স আমি পেয়ে গেছি সেটাকে নিচে, ইন্টু আমাদের মেন রেফারেন্সটা, তাই তো? 2 মানে 6000। এসব অঙ্ক মুখে মুখে করে দিতে হবে, হ্যাঁ? চলো তাড়াতাড়ি নিজেরা করবি, টাইম দিয়েছি, এটা 1.5 মিনিট টাইম দেবো, ছোটোখাটো অঙ্ক এগুলো। আগের দিনে আমি অঙ্ক করার জায়গা পাচ্ছিলাম না, ওই জন্য এই জায়গাটা এরকম করে দিয়েছি, অপশনগুলো করি। হ্যাঁ তুই যাওয়ার সময় রাকেশের ফোন নাম্বার নিয়ে যাবে আমার কাছ থেকে, মনে করে, হ্যাঁ? যোগাযোগ করবি ওর সাথে জিডির জন্য। ওকে তোর কথা বলে দিয়েছি, বলবি এরকম অবস্থা, আমার কথা আমাকে তোমাকে ফোন করতে বলবো জিডির জন্য, ঠিক আছে? বুঝে যাবে।
যারা পারবি তারা 3-এরটাও করে ফেলবি। হয়ে গেছে, ছেড়ে দে। যারা পেরেছে হলো, না পেরেছে সেদিকে দেখ, এদিকে দেখ সব। এই অঙ্কটাকে আমি 2 রকম সমাধান করছি দেখ, যেহেতু কোশ্চেনটা এরকম রয়েছে। একটা হলো এমনি নর্মাল পার্সেন্টেজে, একটা ফ্র্যাকশানও বলছি। ফ্র্যাকশন সাধারণত বলছিলাম না তখন, কিন্তু এখনও যেখানে এই পার্সেন্টেজে এরকম বেকায়দা এসছে, তাই এখানে ফ্র্যাকশনটাও বলে দিচ্ছি কীভাবে রিলেট করতে পারি সরল সুদে। তো নর্মাল যেরকম করছিলাম সেই হিসেবে দেখ। তো 16.2/3%, আসল যদি ধরিস 100, আই কত হবে? 16.2/3 মানে 3 × 48, আর 3 দুগুণে 6। ব্যাপার হলো গুণটা কেমন হবে দেখ, কথা বলিস না। এটাকে তুই এটা ইন্টু 3, তো এই গুণটা অ্যাকচুয়াল কেমন হবে? 16 + 2/3 যোগ সম্পর্ক তো, ইন্টু 3। তারপরের ধাপে যা, কী হবে? 3 × 16 48, আর এটা দিয়ে এই 3 দিয়ে যখন তুই একে গুণ করবি তখন কি হবে? এই 3 কেটে যাবে, কেটে গিয়ে এখানে 2 হয়ে যাবে, তখন কি হবে রেজাল্ট? 50% হবে না? 50%। এই ক্যালকুলেশন এরকম করতে হতো তোদের, তাহলে তখন তোর সুদ হতো 50, আসল যদি 50 হয়। তাহলে এদের ডিফারেন্স কত হচ্ছে? 50। তাহলে এই 50 মানেই আমার 2500, তাই তো? এত কম হয় বলে দিয়েছে। তাহলে কী জানতে? আসল। তাহলে সরল সুদ নির্ণয় করো, সরল সুদ বের করতে বলেছে। তাহলে সরল সুদ তো 50, আর এই 50 ডিফারেন্সটাও 50ই চলে এসছে, তাহলে সরল সুদ এটাই হবে, তাহলে এটাই উত্তর হবে, তাই না? বেশ, এবার আরেকটা, এখান থেকে আরেকটা দেখ। এই অঙ্কটাকেই চাইলে তোরা যদি ফ্র্যাকশনে করতে চাস তাহলে এমন করতে পারতো। এটা কত ফ্র্যাকশন কত হবে জানো? 1/6, তাই না? তাহলে ফ্র্যাকশন হলো 1/6। তাহলে তখন এই নিচেরটায় কি ধরবি? আসল হলো আমার 6 ইউনিট, ঠিক আছে? এটাকে আসল ধরবি আর এটাকে সুদ ধরবি 1 বছরের। তাহলে 3 বছরে কত হবে সুদ? 3 বছরে তাহলে তোর আসল যদি 6 ইউনিট হয় তো মোট সুদ কত হবে? 1 বছরে 1 ইউনিট যদি হয়, 3 বছরে 3 ইউনিট, তাই তো? বেশ, এবার কি জানতে চাস? সরল সুদ আসল থেকে এত টাকা কম, মানে এদের যে ডিফারেন্সটা হলো 3, তাই তো? ডিফারেন্স 3। বেশ, এবার চেয়েছে কি? সরল সুদ। এবার সরল সুদ কত আছে? 3ই আছে। তাহলে এই 3 মানে তোর 2500, তাহলে এখান থেকেই তো, তাহলে এই 3 মানেও তোর 2500ই হবে। এই বাড়ি থেকে ফোন না করলে ফোন ধরিস না পড়তে এসে, বুঝছিস? বাড়ি থেকে ফোন না করলে ফোন ধরবি না কেউ। পরের টাইপে চলে গেলাম, হ্যাঁ? চল এবার কর। আমরা চলছি এখন টাইপ 8-এ। ঢুকে যা, টাইপ 8-এ ঢুকে যা সবাই ঝটপট। ঝটপট। কি হলো? করতে বললি? হ্যাঁ, ও আমি পড়াবো না, সরি, আমি তোদের ভুল করে আমি ভুলে গেছিলাম যে প্রথমটা আমি করে দিই। তো দেখ অঙ্কটা করি, দেখ সবাই মিলে। 5000 টাকার একটি রাশি 2টি ভাগে এমনভাবে ধার দেওয়া হলো, 2টি ভাগে ভাগ করেছে 5000 টাকাটাকে, দিয়ে ধার দিয়েছে। কেমনভাবে দিয়েছে? হয় যে প্রথম অংশটি বার্ষিক 4% হারে, দুটো অংশ, এই অংশটা 4% হারে, আর দ্বিতীয় অংশটি বার্ষিক 5% হারে, দ্বিতীয় অংশটা বার্ষিক
8% হারে ধার দিয়েছে। যদি 2 বছর পর মোট প্রাপ্ত সরল সুদ 440 টাকা হয়, তাহলে 5% হারে ধার দেওয়া অর্থের পরিমাণ কত? কতদিন পরে? 2 বছর পরে, তাই তো? মোট সরল সুদ হয়েছে 440 টাকা, তাহলে 5%। তো সেই পার্সেন্টেজের অঙ্ক করার দাম মনে আছে একটা টাইপ, যে এই দুটোকেই আমার দেখা গেল আমার এ আর বি এই দুটো ভাগে দেখা গেল 5,000 টাকাটাকে ভাগ করছিস, তাহলে একটা হচ্ছে আমার 4% হারে আর একটা হচ্ছে আমার 5% হারে, তাই তো? তাহলে আমি কত দিনে? 2 বছর। তো 2 বছরে এটা তাহলে কত হবে? 2 তার মানে এটা হবে 8% আর এটা হবে 10%, তাই তো? তাহলে ওভারঅল দুটো টাকাই, আচ্ছা আমরা 2-এ না গিয়ে আমরা এইদিকেও সবগুলোকে 1 বছরেও নিয়ে আসতে পারি, যে আমার প্রাপ্ত সরল সুদ 440 টাকা কত দিনে? এটা 2 বছরে, তাই না? তাহলে 1 বছরে কত হবে? 220 টাকা। 1 বছরে নিয়ে আসি, আমাদের সুবিধা হবে, তাই না? তাহলে এ টাকার 4% হারে আর বি টাকা 5% হারে 1 বছরে মোট সুদ কত হয়েছে? 220 টাকা। হ্যাঁ, তাহলে এইখানে তো একটা ধারণা শেখানো আছে, মনে করে দেখ যে এই 5,000 টাকা যে 2 ভাগে ভাগ করেছি, কিছু টাকা 4%, কিছু টাকা 5% হারে যে খেটেছে আমাদের, তো এই দুটো পার্সেন্টেজের মধ্যে কম কোনটা? 4%টা। তো এটা তো বলতে পারিস যে এই গোটা 5,000 টাকা ন্যূনতম 4% হারে গোটাটাই খেটেছে, এটা বলতে পারিস না? বলতে পারিস তো? বেশ, তাহলে 5,000 টাকা 4% মানে কত? 4×5 = 20 মানে 200 টাকা। তাহলে কিন্তু সুদ পেয়েছে কত? 220 টাকা। তাহলে এখানে যে আমি কি দেখতে পাচ্ছি, একটা ডিফারেন্স তৈরি হয়েছে। কত টাকার? 20 টাকার একটা ডিফারেন্স তৈরি হয়েছে। কেন তৈরি হয়েছে তোরাও বুঝতে পারছিস, যে আমাদের এই বি টাকাটার এইখানে এটা আসলে 5% খেটেছে, কিন্তু যখন ওভারঅল 4% নিয়েছি, এখান থেকে আমার 1% ধরা হয়নি, 1% বাদ চলে গেছে। তার মানে এই বি টাকাটার 1%-এর ভ্যালুই হলো এই 20 টাকা, এটা বলা যায় না? হ্যাঁ, এটা কি বলতে পারিস যে বি টাকার 1% মানে হলো আমার 20 টাকা। তাহলে বি টাকার 100% কত? তাই না? তাহলে এখান থেকে তো কেটে যাবে পার্সেন্টেজ, তাহলে কত হবে? 2,000 টাকা। তাহলে আমার বি টাকা মানে 2,000, তাহলে এ টাকা মানে 3,000 হয়েছে। চল এবার নিজেরা কর একটা, 1.5 মিনিট সময় দেবে, তাড়াতাড়ি হাত চালাবে। কারো বুঝতে সমস্যা নেই তো? বিয়ের অঙ্কটা করবি। তোর বন্ধুর খবর কি রে? যাই না, দেখা হয়নি। এমনি দেখা হয়েছিল কালকে সন্ধ্যাবেলায়,
হয়েছে? করেছিস সবাই? কারো সমস্যা আছে? সমস্যা নেই তো? বুঝিয়ে দাও না। এটা এই অঙ্কটা করি তাহলে। বেশ, দেখ কি বলছে, ৬,০০০ টাকা একটা রাশি দুভাগে ভাগ করেছে। তো ৬,০০০ টাকাটাকে তুই ধর দুটো পার্ট করলি, এ পার্ট আর বি পার্ট। কত কি ভাগ করেছিস জানি না আমরা। কি হয়েছে যে প্রথম অংশটা 5%, মানে এটা ধর 5% সুদের হারে লাগিয়েছি, আর দ্বিতীয় অংশটা 7%, এটা 7% হারে লাগিয়েছি। যদি 3 বছর পর মোট প্রাপ্ত সরল সুদ এত টাকা হয়, তাহলে 7% হারে ধার দেওয়া এই কত। 3 বছর পর মোট প্রাপ্ত সুদ এত, এই জায়গাটা খেয়াল করতে। 3 বছর পরে সুদ যদি আমার 1,050 টাকা হয়, তাহলে 1 বছর পরে সুদ কত হবে, মানে 1 বছরে কত টাকা সুদ পায়, এই 1,050কে 3 দিয়ে ভাগ করলে পেয়ে যাব। হ্যাঁ, 350, মানে 1 বছর পর সুদ হয় 350 টাকা, নাকি? বেশ, এবার এই টাকার 5% আর এই মানে আমার এ টাকার 5% আর বি টাকার 7%, এই দুটো মিলিয়েই তো সুদ পাচ্ছে 350 টাকা, তাই না? এই দুটো মিলিয়েই তো পাচ্ছে 350 টাকাটা। হ্যাঁ, এবার কি বলছিলাম যে এ আর বি মিলিয়ে টাকা হচ্ছে আমার 6,000। এবার ন্যূনতম পার্সেন্টেজ এই দুটোর মধ্যে কত দেখতে গেলে তুই কি বুঝতে পারছিস, যে ন্যূনতম পার্সেন্টেজ হলো 5%, তাই তো? যেটা গোটা টাকার ওপরেই খাটছে যেই 5%টা। তার মানে তুই যদি ভাবিস যে গোটা 6,000 টাকার 5% কত, গোটা 6,000 টাকার 5%, 6,000 ইন্টু, মানে এটা মুখেই বলে এসব যা তোর লিখে লাভ নেই। 6,000 টাকার 5%, 5 6 30, মানে 300 টাকা। 6,000 টাকার 5% 300 টাকা। কিন্তু তুই দেখতে পাচ্ছিস যে আলটিমেট সুদ পেয়েছে বছরে 350 টাকা। তাহলে এই যে একটা ডিফারেন্স তৈরি হয়েছে 50 টাকার, এটা কেন তৈরি হয়েছে? আমাকে এই প্রশ্নের উত্তর দে, এটা কেন তৈরি হয়েছে বল। কারণ এই এটা কি কারণ নয় যে এই বি পরিমাণ টাকাটা 7% হারে খেটেছিল, কিন্তু আমি ধরেছি ওভারঅলটা 5% ধরতে গিয়ে এটাও 5% ধরা হয়ে গেছে, তার জন্য এই 50 টাকা কম বেশি আসছে। তাহলে এই বি পরিমাণ টাকাটার 2% মানে হলো আমার এই 50 টাকা। এটা কি বলতে পারি? এটাকে পরিষ্কার বলতে পারি তো? তাহলে আমি এখানে একটা রিলেশন কি যেতে পারে যে এই বি টাকাটার 2% মানে হলো আমাদের কত, 50 টাকা। তাহলে বি টাকার 100% মানে কত, যেটা বের করবো সেটা ওপরে, যেটার সাথে তুলনা করা যায় সেটা নিচে, আর যা তুলনা করা যায় সেটা ডান দিকে গুণ, কেটে দিলাম 50, 5 5 25, 2500 টাকা। তাহলে বি টাকা হলো 2500 টাকা। তাহলে এটা কেটেছে আমার 2500, তাহলে এটা কেটেছে কত, 3,500, নাকি? হয়েছে?
এই নিয়মটা নিয়ে আমি মনে ভেঙে ঢুকছি না, কারণ আশা করছি তোরা এটা জেনে আছিস। যদি তাও মনে হয় কারো বাচ্চা আছে তো বলতে পারিস। তাহলে আমাদের টাইপ 8 হয়ে গেল, এরপরে টাইপ 9-এ চলে যাব। টাইপ 9-এ সবাই চলে আয়। ওই রেকর্ড হচ্ছে তাদের সিজন। হ্যাঁ, টাইপ 9 দেখ, আলাদা আলাদা বছরের অঙ্কটা সবাই পড়ে একবার। পড়ে নিয়েছিস সবাই? তো এবার আমি পড়ছি, তোরা এদিকে দেখ। তো একটা বিষয় খেয়াল কর, একজন ব্যক্তি 3টে ভিন্ন স্কিমে 6 বছর, 10 বছর, 12 বছরের জন্য যথাক্রমে 10%, 12%, 15% সরল সুদে টাকা বিনিয়োগ করলো। মানে একটা লোক 3টি আলাদা আলাদা স্কিমে টাকা রেখেছে। একটা 6 বছর পরে ম্যাচুরিটি হয়, মানে সরি, না ওরকম ব্যাপার না। একটা 6 বছরের জন্য রেখেছে, একটা 10 বছরের জন্য রেখেছে, একটা 12 বছরের জন্য রেখেছে। হলো 3টে আলাদা আলাদা স্কিমে। প্রথম ক্ষেত্রে যথাক্রমে দিয়েছে, মানে এই 6 বছরেরটায় 10% হারে সুদ পায়, 10 বছরেরটায় 12% হারে সুদ পায়, আর 12 বছরেরটায় 15% হারে সুদ পায়। সরল সুদ তো জানিস। এবার প্রতিটি স্কিম থেকে তিনি একই সরল সুদ পান। তার বিনিয়োগের অনুপাত কত? মানে এটার মানেটা কি বলতে চাইছে বলতো? যে এই যে 3টে স্কিম থেকে তিনি একই সরল সুদ পান, তার মানে কি? এটার মানে কি? এটার মানে হলো প্রথম কেস থেকে যত টাকা সুদ পেয়েছে, দ্বিতীয় কেস থেকেও তত টাকা সুদ পেয়েছে, তৃতীয় কেস থেকেও তত টাকা সুদ পেয়েছে। এটার মানে হলো এই, তাই তো? এবার তোদের মনে একটা প্রথম সন্দেহ আসছে যে আসল কি 3 ক্ষেত্রেই আলাদা আলাদা দিয়েছিল জমা, নাকি আসল 3 ক্ষেত্রে একই দিয়েছিল জমা? এটা এরা স্পষ্ট করেনি। আর তোরাও ওখানে কনফিউজ হয়তো হয়ে যাচ্ছিস যে আসলটা নিয়ে আমি কী করবো, ঠিক কি না? তো এটা কনফিউশন মেটানোর একটা উপায় কি আছে দেখ। 6 10 60, 10 12 120, 12 15 180, তাই তো? তাহলে এদের ওভারঅল যে সুদের হার প্রথম ক্ষেত্রে কত? 6 10 60, 60%, 120%, আর 180% ওভারঅল সুদের পার্সেন্টেজ। তাহলে যদি 3 ক্ষেত্রে একই পরিমাণ আসল বিনিয়োগ করে, তাহলে এই ক্ষেত্রে তার 60%, প্রথম ক্ষেত্রে তার 60% মানে কি হয়ে যাবে? যেটা হবে, সরি কী হয়ে যাবে নয়, মানে প্রথম ক্ষেত্রে তার 60% মানে যেটা হবে, দ্বিতীয় ক্ষেত্রে তার 120% মানে সেটা কখনো হবে সেম। কিন্তু এখানে বিনিয়োগের শেষে একই সরল সুদ পান উল্লেখ করা আছে দেখ। তার মানে 3 ক্ষেত্রে তিনি একই পরিমাণ টাকা বিনিয়োগ কখনোই করেনি। পরিষ্কার? এখান থেকে পরিষ্কার প্রথম কথা। আর দ্বিতীয় কথা, এখানে লাস্টে তোকে চেয়েওছে বিনিয়োগের অনুপাত কত, আর বিনিয়োগের অনুপাতগুলো দেখ, 3টে যদি একই বিনিয়োগ হতো তাহলে 1:1:1 থাকতো। একই বিনিয়োগ নেই, তুই সেখান থেকেও বুঝতে পারছিস দুটোই জায়গা আছে। বেশ, এবার সমাধানের দিকে যাই, কী করে করা যেতে পারে। এটা সমাধানের জন্য আমরা যেটা করব সেটা একটা থিওরি আমরা রেডি করব এই ধরনের অঙ্কের জন্য, যেন আমরা আরামসে করতে পারি। হ্যাঁ, একটা থিওরি রেডি করব যে কী কেস হয়। ধর সমান কি বলেছে এখানে? একই সরল সুদ পান।
আমি দুটো দিয়ে প্রমাণ করি, সব ক্ষেত্রে একই রকমভাবে কাজ করবে। সেটা কি দেখ, ধর আসল আছে P1 আর P2, হলো? সুদ হচ্ছে I1 আর I2, হলো? বেশ, সুদের হার R1 আর R2, সময় T1 আর T2, এগুলো আমি ধরে নিলাম। তো এদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করা যায় কি, যে আমাদের I1 সমান সমান PTR/100 জানিস তো, P1 ইন্টু T1 ইন্টু R1 বাই 100, আর I2 মানে কি বলতে পারিস, P2 ইন্টু T2 ইন্টু R2 বলতে পারিস বাই 100। তো তোকে যখন এখানে উল্লেখ করা আছে পরিষ্কার করে দেখ, প্রতি ক্ষেত্রে তিনি একই সরল সুদ পান, তার মানে I1 আর I2 পরস্পর সমান, তুই এখান থেকে বলতে পারিস। পরস্পর সমান, তো যদি পরস্পর সমান হয় তাহলে এটা আর এটা পরস্পর সমান বলা যায়। যদি সমান করে দিস তাহলে কি হবে, যে P1 ইন্টু T1 ইন্টু R1 বাই 100 সমান সমান P2 ইন্টু T2 ইন্টু R2 বাই 100 বলতে পারিস। এবার এটা এটা কেটে যাচ্ছে, তার বিনিয়োগের অনুপাত চেয়েছে, বিনিয়োগ মানে আসল, যাকে P দিয়ে প্রকাশ করছিস, তাহলে এবার এখানে ফ্রেশ জায়গায় কি আসলো, P1 ইন্টু T1 ইন্টু R1, আর এখানে P2 ইন্টু T2 ইন্টু R2 এরকম আসলো। তো যদি তুই অনুপাত করতে চাস, এটা Pটা এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হয়ে যায়, তাহলে P1 বাই P2 সমান সমান, বাকি সব এক সাইড করে দেবো, এটা এই পাশেই রয়েছে তাই এটা উপরে আছে, উপরেই থাকবে, আর এই R1 R2 এই পাশে গুণ আকার আছে, ওই পাশে গেলে ভাগ, সরি T1 আর R1 এই পাশে গুণ আকারে আছে, ডান দিকে আসলে ভাগ আকারে হয়ে যাবে, তাহলে T1 আর R1, তাহলে এটা আমরা পেলাম আলটিমেট একটা রিলেশন। এটা এখান থেকে যদি তুই অনুপাতে সাজাতে যাস তাহলে আরেকটু এক ধাপ এগিয়ে গিয়ে লিখতে পারিস কি, যে P1 ইজ টু P2 সমান সমান T2 ইন্টু R2 ইজ টু T1 ইজ টু ইন্টু R1, বুঝতে পারিস তো এটা? হ্যাঁ, এই রিলেশনটা সবাই বুঝতে পারলি পরিষ্কার? এটাকে একটু লিখে নে ঝটপট, এত ব্যাখ্যা লিখতে হবে না, সংক্ষেপে লিখে নে। আচ্ছা আচ্ছা, দাঁড়া, এটা লিখতে হবে না, ওখানে দেওয়া আছে এই সূত্রটা, দেখার দরকার নেই। এটা কোন ক্ষেত্রে কাজ হবে, যদি সুদের পরিমাণ সমান হয় তখন কাজ করবে, কিন্তু সবসময় কিন্তু কাজ করবে না। কখন সুদের পরিমাণ সমান হয় তখন রিলেশন কাজ করবে, তাই তো? বেশ, তাহলে আমরা বারবার এত কিছু তো করতে যাব না, আমরা সরাসরি রিলেশন দিয়ে অঙ্ক করব। রিলেশন দিয়ে যদি অঙ্ক করিস তাহলে কী হবে, একটু মুছে জায়গা ফাঁকা করে নিই, তাহলে একই সরল সুদ যখন হবে, সুদের পরিমাণ যখন সমান হবে, তখন তাহলে আসলের অনুপাত কী হবে, আসলের অনুপাত হবে P1 ইজ টু P2 সমান সমান T2 R2 ইজ টু T1 R1, তাই তো? তাহলে T2 R2, আচ্ছা এখানে 3টে দিয়ে আছে, তো 3টে দিয়ে থাকলে আমরা কী করব, আর একটা এখানে ঢুকিয়ে দেব যে P3, আর এখানে কি করে দেব, তাহলে তখন আবার একটুখানি গন্ডগোল হয়ে যাবে, বুঝলি?
তিনটে যদি ঢোকাতে হয় না, তখন এখানে আবার আমাকে আরেকটা দিয়ে প্রমাণ করতে হবে। প্রমাণ করে শেষমেশ আলটিমেট রেজাল্ট যেটা আসবে না, এই ফর্মেটে মনে রাখাটা সুবিধাজনক নয়। যে দুটোর জন্য ঠিক আছে, ওই 3টে 4টে 5টা এরকম যখন হয়ে যাবে তখন আমার এই ফর্মেটটা সুবিধাজনক নয়। তার জন্য আমাদের এই ফর্মেটটা বেশি সুইটেবল, যেটা 3টের কেস তো মাথায় নেই অঙ্ক করতে গিয়ে। তো এইভাবে করে আমরা দেখ, যেটা বলতে চাইছি দেখ, এইভাবে করে আমরা যদি 3টে কেস হতো তাহলে আমরা P2 P3 সমান সমান এরকম একটা রেশিও পেতাম, তাই তো? এবার P1 P2 আর P2 P3কে যখন আমরা কম্বাইন করতাম তখন কি পেতাম? ক্যালকুলেশন আর যাচ্ছি না, আগাচ্ছি না, এখানে সংক্ষিপ্ত করে অঙ্কে এগিয়ে যাই। হ্যাঁ, বুঝতে পারছিস তো বিষয়টা? শেষে এটাও প্রমাণ করা যাবে। এই দুটোকে যখন কম্বাইন করব, কম্বাইন করে মনে রাখার জন্য সুবিধা যেটা হতে পারে সেটা কি হবে? P1 is to P2 is to P3 সমান সমান 1 by T1 R1 is to 1 by T2 R2 is to 1 by T3 R3। ঠিক আছে? এটা দেখ, এইটা আর এটা যখন তুই করিস P1, এটা রেফারেন্সে একবার দেখে নে যে ঠিক লিখলাম তো। এটা দেখ, P1 is to P3 যদি এই দুটো নিস তাহলে কী হবে? T2 R2 is to T1 R1। ঠিক আছে না? একটু আগে যেটা লিখছিলাম এখানে আমরা এই জায়গায়, সেই অনুযায়ী ঠিক আছে না? এই রিলেশন বুঝতে পারছিস? তো আমাদের ফাইনাল রিলেশন হলো এইটা, যেটা দিয়ে এবার শুধু এইটা নয়, এটাকে ডট ডট দিয়ে তুই বাড়াতেও পারিস। মানে যদি 4টে থাকে, 4টে স্কিমে, 5টা স্কিমে, 6টা স্কিমে যদি এরকম হয় তাও তোর কোনো সমস্যা নেই। এখানে হবে P1 P2 P3 আর এখানে এদিকে হয়ে যাবে 1 by T1 R1, 1 by T2 R2, এরকমভাবে এখানে 1 by T4 R4, 1 by T5 R5, এরকম চলতেই থাকবে এই রিলেশনটা। তুই ভেঙে ভেঙে ডাল বাড়াতে পারিস। কথা বোঝা গেল? তাহলে আমি আর এটা বিস্তারিত গেলাম না। আরও কিউরিসিটি থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবি, তখন অবশ্যই আমি যেতে পারবো বা যাব। তাহলে এখানে সেই অনুযায়ী যদি দেখতে যাস তাহলে P1 P2 P3 মানগুলো বসিয়ে দিই। 1 by T1 এর ভ্যালু কত? গুণ করে দিই সরাসরি, T আর R, 6 10 60, তাহলে 1 by 60 is to 1 by T2 R2 10 120, তারপরে T3 R3 12 15 180। 180, নিচে নিচে সব যায়। তো এটা 1, এটা 2 আর এটা 3। এদেরকে যখন আমরা উপরে নিয়ে যেতে চাইবো তখন কি হবে? 6, তাই তো? 6 দিয়ে একে গুণ করলে 6, এটা হবে 3, এটা হবে 2। 6:3:2, এটা আমাদের অপশন এ উত্তর হয়ে যাবে। পরিষ্কার বুঝতে পারলি কিনা দেখ। আরেকবার রিভিশন করছি ছোটোর উপরে। উপরে তোলার ব্যাপারটা বলবো দাদা। উপরে তোলার ব্যাপারটা বলছি। তো এখানে কি বলছে দেখ, একজন ব্যক্তি আলাদা আলাদা স্কিমে টাকা খাটিয়েছে 3টে, সুদের হার এরকম 3টা আলাদা আলাদা রকম। প্রতিটি স্কিম শেষে তিনি একই সরল সুদ পান, সুদের পরিমাণ একই পায় 3টে স্কিম থেকে। ঠিক আছে? কনস্ট্যান্ট সুদ যখন হয়ে যাবে তখন রিলেশনটা আমরা এরকম আকার একটা রিলেশন তৈরি করতে পারি। সুদ যখন কনস্ট্যান্ট হবে, পরিষ্কার? সুদ কনস্ট্যান্ট হলে আমরা রিলেশন তৈরি করতে পারি তখন। তো এটা আমরা প্রমাণ একটা ফেজ দেখেছি, শুধু P1 P2 দিয়ে যেরকম হয় সেটা আমরা দেখে নিয়েছি একটু আগে, তাই তো? এটাকে যদি সাজাস, এই P1 is to P2, এখানে যেটা করেছিলাম তোদের জন্য আমি, যে আমাদের P1 is to P2 সমান সমান T2 R2 is to T1 R1, তাই তো? এটাকে যদি একটু আর একটু মডিফাই করিস তখন দেখ এটা T1 R1 is to 1 by T1 R1 is to 1 by
T2R2 হচ্ছে না? হচ্ছে তো? হ্যাঁ, তো আমি শুধু P1 আর P2 দিয়ে তোদের দেখিয়েছিলাম। তো এটা আমাদের চলতেই থাকতে পারে যত ইচ্ছা, 4টে 5টা 6টা যত ইচ্ছা, মনে রাখতে অসুবিধা নেই, কারণ এটা P1 P2 P3 P4 এরকম, আর এটা যাবে T1 R1 T2 R2 T3 R3 T4 R4 এরকমভাবে যেতে থাকবে। তাহলে এই রিলেশনটা দিয়ে আমরা সরাসরি কিসে যেতে পারি? বিনিয়োগের অনুপাতে যেতে পারি। তো এখানে আমাদের দিয়েছিল মানগুলো সব, তো এই মানগুলোর সাহায্যে আমরা কি করেছি? বিনিয়োগের অনুপাতে চলে গেছি শেষমেশ, হয়েছে? এবার এখানে কে জিজ্ঞাসা করলি যেন যে অনুপাতটাকে কি করব দাদা? এখানে দেখ 1/1 1/2 1/3 তিনটে আছে, আমরা সময় নিচেরগুলোর লসাগু করবো। লসাগু কত? 6। তো লসাগু করে প্রত্যেক জনাকে 6 দিয়ে গুণ করবে। একে 6 দিয়ে গুণ করলে কত হবে? 6। একে 6 দিয়ে গুণ করলে কত হবে? 3। একে 6 দিয়ে গুণ করলে কত হবে? 2। বুঝা গেল? এটা মনে মনে করলাম। চল, বুঝে গেছিস? রিলেশন চাইলে ঝট করে লিখে নিতে পারিস, লিখে নে ঝট করে। এখানে তো এখানেও লেখা আছে, বেশ বাদ দে, ওটা নিজেরা করে নিবি। এমন দেখ, এখানে সূত্র টুত্র যেগুলো আছে না, সেগুলো অনেক সূত্রই দেখবি এটার মধ্যে ইনবিল্ট লেখা আছে, ঠিক আছে? শর্টকাট অনেক কিছু, সব যে লেখা আছে ওরকম নয়। তো আমি ক্লাস করতে করতে যেগুলো লেখা নেই সেগুলো লিখে নিবি তখন, আর যেগুলো লেখা সেগুলো ওখান থেকে তখন তুলে নিবি। কিন্তু থিওরির খাতায় কিন্তু তুলবি অবশ্যই, এখান থেকে তুলে নিবি বাড়িতে। হ্যাঁ, এখানে সময় নষ্ট করে লাভ নেই। চল পরের অঙ্ক কর সবাই, ঝটপট পরের অঙ্কতে চলে যাবি। টাইপ 9। না 24 দেখাচ্ছি না। এই পাশে মশাটা কিন্তু নেই, ধূপকাঠি জ্বালিয়েছিলি না একটু না, আগে? দাঁড়াইনি তো। 2 দিনের মাথা দেখতে পাচ্ছি না। শীত পড়েছে না, ওরা মনে হয় ঠান্ডায় রোদ বেরোয়নি। ঠান্ডা বেশি বেশি শীত পড়লে ফরাসিতে মশাটা কমে যায় বলতে লুকিয়ে যায়, ওরা বেরায় না। এটা থেকে বোঝা যায় মশারও শীত লাগে। হ্যাঁ, শীতে কাবু ওরা। ও, তার মানে তো ঠান্ডার দেশগুলোতে তার মানে মশা নেই। হ্যাঁ, রাতে বসে করে দার্জিলিং ফার্জিলিং গেছি ওটা বলছি। হ্যাঁ, ওটা আমি জানি, কিন্তু মানে যেগুলো প্রচুর ঠান্ডার দেশ, কাশ্মীর টাশ্মীর সব জায়গায় মশা ওদের জমে যাবে থাকবে। ডিম পাড়ারও স্কোপ নেই, যেহেতু জল টল জমে থাকে। করতে পারছিস তো সবাই? তোদেরকে আমি যে অঙ্কগুলো করি এখানে বোঝাই, সেগুলো কি তোদের শেয়ার করা দরকার আছে গ্রুপে? যেমন এগুলো বোঝালাম, তুই কি দেখে নিচ্ছিস না? ভিডিও দেখিনি। ভিডিও দেখে নিচ্ছিস না? ঠিক আছে, যেখানে এটা আমার শিখতে হবে একটা জিনিস। কন্টেন্ট ক্রিয়েটর তোরা কেউ নয়, এই ভিডিওগুলো যেরকম হয় না, একটা ভিডিওতে কাটা কাটা থাকে, বুঝেছিস? যে কোনো জায়গায় শিফট করা যায়, বুঝতে পারছি না। তোরা পারবি না, আমার ওই সাহায্য করতে, বুঝে গেছি আমি। আমারই দেখতে হবে সমাধানের সলিউশন।
ভিডিওগুলো এমন আপলোড করব, ক্লিক করবি ডাইরেক্ট টাইপ 7 টাইপ 8 এরকম ইয়ে জাম্প করে যাবে, পার্টিশন করতে হবে, ফিচারটা কোথায় আছে দেখতে হবে, তাহলে তোদের আরও সুবিধা হবে। হয়েছে রে, এই গুণগুলো মুখে করে দিতে পারিস না, আবার গুণ আকারে বসিয়েছে কি করেছে, ও পরের অঙ্ক সূত্র দেখে ছেপেছিস, সূত্র দেখে ছাপবি না, সূত্র না বুঝলে। হয়েছে রে, সলভ করি দাদা। না এই বাবা পারিস নাই, সূত্র দেখে নিয়ে করতি। এইটা কি লসাগুটা তো কি বলছে এখানে, 26,000 টাকা দুইভাবে বিনিয়োগ করেছে, 10% হারে 5 বছরের জন্য একটা, তাই তো, 9% 6 বছর। আর একটা তৃতীয় অংশটা 9% হারে 6 বছরের জন্য, তাই তো, দুই ক্ষেত্রেই সরল সুদ সমান, এটা বলে দিয়েছে। উভয় অংশ নির্ণয় করো, মানে আসল কত দুটো জানতে চেয়েছে। তা আমি মাত্র বলে যাওয়া সূত্র কি ছিল দেখ ভালো করে, P1:P2:P3 সমান সমান 1/T1R1। আই তো সমান হয়ে গেছে, আয়ের সাহায্যে এটা বানাচ্ছি, তাহলে আয়ের কোনো গোষ্ঠী এখানে থাকবে না, ইস টু 1/T2R2 ইস টু 1/T3R3, এরমভাবে যায় বিষয়টা, তাই না? এখানে যদি করিস কী হবে, উভয় অংশ, তাহলে আমাদের P1:P2 সমান সমান কী হবে, 1/T1R1 ইস টু 1/T2R2, তাই তো? তাহলে 1/T1R1 কত হবে, 5 10 50, 1/T2R2 6 9 54, কাটলে এটা হবে 25, এটা হবে কত 27। তাহলে এই দুটোর ক্ষেত্রে বাইরে থাকলে আর লসাগু না করলেও চলে, আমাদের কোনাকুনি তুলে দিই আমরা। এটা লসাগু কেন করতে যাচ্ছিস, কোনাকুনি তুলে দিই না, বলেছি না এরকম তুলে দেবো, লসাগুর ঝামেলা কেন তুলবো সেগুলো বুঝতে পারছিস, কারণ এই দুটো গুণ করে যেটা হবে সেটাই ধর লসাগু, এটা দিয়ে কাটলে তো 25 দিয়ে কাটবে, 27 পড়ে থাকবে, তাই না? আমার কথাটা বুঝবি, এটা কেন করতে পারি, একটু হালকা করে হিন্স দিচ্ছি, আগে বলেছি অনেক। এই দুটো ধর লসাগু করলে কত হবে, 25 ধরে নে, লসাগু হবে 25x27, তো 25x27 দিয়ে যখন এই জায়গাটায় গুণ করবি একে, তখন 25 কেটে গিয়ে এখানে 87 পড়ে থাকবে, আর একটা অংশ সেটাই পড়ে থাকবে। আর এখানে যদি যখন 25x27 দিয়ে গুণ করবি তখন কি পড়ে থাকবে, 27 দিয়ে কেটে 25টাই পড়ে থাকবে। তো ঘুরিয়ে ফিরিয়ে কী হচ্ছে, এটা যাবে উপরে আর এটা যাবে এই কোনায়, এরকম মানে কোনাকুনি উঠে যাবে, A:1/B যখন হয়, তারপরে এইটা আর এইটা এরকম উঠে যায়, সরাসরি লিখে দিতে পারি সেরকম, মনে নাই? কেন পারিস বুঝতে পারছিস কি বললাম, কেটে কুটে গিয়ে এটা দাঁড়াবে তো সবসময়, দুটোর কেসে। এবার তিনটের কেসে লসও করাটা ভাই বি মাস্ট, কিছু করার নেই তখন আর। চল আচ্ছা, আরেকটা 1 মিনিট, কিছু একটা বলবো মাথায় আসছিল, ঠিক আছে চল কর।
আসলে ছাড়াও একটা প্রসেস বলেছিলাম, এখন মনে পড়লো হঠাৎ। ঠিক আছে চল, ঘুরিয়ে বেরিয়ে একই জিনিস। তৃতীয়টা কর তাহলে নাকি? তৃতীয়টা করে আজকে শেষ করে দেবো। আগের দিন টাইপ 4 পর্যন্ত হয়েছিল, আজকে টাইপ 9 পর্যন্ত হলো। আজকে একটা টাইপ বেশি হলো আমাদের। চেষ্টা করবো রেগুলার অন্তত টাইপ 5 পর্যন্ত। 3 কত বলে? বাড়িতে পরিস্থিতি আছে, চল আজকে তুই অ্যান্সারটা পুরো দাদু